হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে আনলকড। আর আজ আমরা এক্সপ্লেন করব জুজুৎসু কাইসেন সিজন 3 দ্য কালিং গেমের এপিসোড নাম্বার 2। তো চলুন জেনে আসি গল্পের সামনে কি ঘটলো আর দেরি না করে। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা দেখেছি ইউতা চোজোকে সামলানোর দায়িত্ব নাওয়ার ওপর ছেড়ে দিয়ে নিজে ইউজির সাথে লড়াই করে, যেখানে ইউতা বেশি শক্তিশালী প্রমাণিত হয়, যার পর সে তার কাটানা ইউজির বুকে ঢুকিয়ে ইউজিকে হত্যা করে। তখন আমরা ইউজির ভেতরে বসে থাকা সুকুনাকে দেখতে পাই যে এই আঘাত অনুভব করে। এদিকে চোজো নাওয়ার সাথে লড়াই করে, কিন্তু নাওয়ার গতির সাথে চোজো কোনোভাবেই পেরে ওঠে না। চোজো নাওয়ার টেকনিকের কিছুই বুঝে উঠতে পারে না, আর নাওয়া অনেক কাছে থাকায় চোজো তার কনভার্জেন্সও ব্যবহার করতে পারছিল না। এখানে চোজো বুঝতে পারে নাওয়া তাকে একের পর এক যেভাবে আঘাত করেই যাচ্ছিল তাতে পরিষ্কার ছিল নাওয়া তার টেকনিক সম্পর্কে কিছু বলবেও না, আর চোজো তার অন্য কোনো এক্সটার্নাল ব্লাড ম্যানিপুলেশনও ব্যবহার করতে পারবে না। এদিকে নাওয়া তার প্রজেকশন সর্সারি ব্যবহার করে সহজেই চোজোকে নিয়ন্ত্রণে রাখে। তবে এত মার খাওয়ার পরও চোজো দাঁড়িয়ে থাকাতে নাওয়া তার সহনশীলতা নিয়ে মন্তব্য করে জিজ্ঞেস করে, তুমি আসলে কি জিনিস? যার উত্তরে চোজো বলে, আমি আরো 9 জনের বড় ভাই। এবং এরপরই সে ফ্লোয়িং রেড স্কেল স্ট্যাক নামের টেকনিক ব্যবহার করে, যার ফলে তার চেহারার দাগগুলো আরো লম্বা হয়ে যায়। এদিকে চোজোর উত্তর নাওয়া পছন্দ করে না। সে বলে, আমি তোমার টেকনিক আর টাফনেস সম্পর্কে জানতে চেয়েছি। এরপর নাওয়া অদৃশ্য হয়ে যায় এবং হঠাৎ করে এসে চোজোর ওপর আক্রমণ করে দেয়। তবে চোজো এখন নাওয়ার গতির সাথে তাল মিলাতে পারছিল এবং পাল্টা আঘাতের চেষ্টাও করছিল। এর কারণ ছিল চোজোর ব্যবহার করা ফ্লোয়িং রেড স্কেল তার চোখের শক্তি বাড়িয়ে দিয়েছিল, যা নাওয়া বুঝতে পারে এবং কাউন্টার হিসেবে সে চোজোকে ছুরি দিয়ে আঘাত করে। নাওয়া চোজোর টেকনিককে নিরর্থক বলে, কারণ সে আগেই চোজোর আক্রমণ অনুমান করে কাউন্টার মুভ প্রস্তুত করে রেখেছিল। সে বলে যেহেতু চোজোর টেকনিক ব্লাড ম্যানিপুলেশন, তাই রক্তক্ষরণ হতে থাকলে সে আর তা ব্যবহার করতে পারবে না। চোজো নাওয়ার প্রস্তুতির প্রশংসা করে, কিন্তু নাওয়া তার নিজের ছুরিকেই তুচ্ছ করে বলে, কোনো সর্সারার যদি অস্ত্র ছাড়া জিততে পারবে না বলে অস্ত্র বহন করে তাহলে এটা দুর্বলতার লক্ষণ। এরপর সে নিজের বড় ভাইদের নিয়েও উপহাস করে, যারা তোজিকে নিয়ে অভিযোগ করলেও নিজেরাই অস্ত্র ব্যবহার করে। এটা শুনে চোজো জিজ্ঞেস করে নাওয়া কি তার ভাইদের ঘৃণা করে, যা নাওয়া স্বীকার করে বলে তার মতে যে বড় ভাই ছোটদের চেয়ে দুর্বল তাদের কোনো মূল্য নেই এবং তাদের হত্যা করা উচিত। তবে চোজো বলে, হয়তো তাদের কারণেই আজ তুমি এত শক্তিশালী। এতে নাওয়া বিরক্তি প্রকাশ করলে চোজো আরো বলে, বড় ভাই ছোট ভাইদের জন্য উদাহরণ হয়। যদি আমি ভুল পথে যাই আমার ছোটরা তা এড়িয়ে যেতে পারে, আর যদি আমি সঠিক পথে যাই তাহলে তারা একই পথে চলতে পারে। তুমি কি করবে যদি জানতে পারো তোমার শক্তির পেছনে কারণ তোমার বড় ভাইদের দুর্বলতাই হয়? এরপর চোজো জিজ্ঞেস করে, তুমি জানো আমি কেন এত শক্তিশালী? আর তখনই নাওয়া নিচে তাকিয়ে দেখে চোজোর চারপাশে অস্বাভাবিক পরিমাণে রক্ত জমে গেছে, যা দেখে নাওয়া সঙ্গে সঙ্গেই সেখান থেকে সরে যায়। তখন চোজো বলে, আমার শেখার মতো কোনো উদাহরণ ছিল না। আমাকে ভুল করতে করতে আমার ভাইদের সামনে এগোতে হয়েছে, যাতে আমার ভাইরা সেখান থেকে শিক্ষা নিতে পারে। এটাই আমার শক্তির উৎস। তখন রক্তের এক বিশাল ঢেউ আন্ডারপাস ভরে নাওয়ার দিকে ধেয়ে আসে। নাওয়া পালানোর চেষ্টা করে আর বিভ্রান্ত হয়ে ভাবতে থাকে যে এত রক্তক্ষরণের পরও চোজো কিভাবে বেঁচে আছে। আসলে চোজোর মতো ডেথ পেন্টিংরা কার্স ও মানুষের সংমিশ্রণ, যারা কার্স এনার্জি দিয়ে রক্ত তৈরি করতে পারে। অর্থাৎ যতক্ষণ তাদের কার্স এনার্জি না ফুরোচ্ছে তারা রক্তক্ষরণে মারা যাবে না। পালাতে থাকা নাওয়ার দিকে চোজো বারবার স্লাইসিং এক্সোরসিজম ব্যবহার করে। নাওয়া আক্রমণগুলো এড়াতে পারলেও তার গা চোজোর রক্তে ভিজে যায়, যার পরই নাওয়া তার পা নাড়াতে পারে না, কারণ চোজো তার রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছে। চোজো সামনে এসে বলে চেকমেট, আর কনভার্জেন্স আক্রমণের জন্য প্রস্তুত হয়। তবে নাওয়া তার কার্সড টেকনিক ব্যবহার করে চোজোর জমাট বাঁধা রক্ত থেকে বেরিয়ে আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এখানে চোজো পিয়ার্সিং ব্লাড আক্রমণটি করে না।
নাওয়া যখন ভাবতে থাকে চোজো এখনো আক্রমণ করছে না কেন, তখনই নাওয়ার আশেপাশে থাকা রক্তের ফোঁটাগুলো বোমার মতো বিস্ফোরিত হয়। আসলে এটা ছিল চোজোর অরিজিনাল টেকনিক সুপারনোভা, যা সে 150 বছরের সাধনায় তৈরি করেছিল। নাওয়াকে পরাজিত করার পর চোজো বলে সে বুঝতে পারছে না কেন নাওয়া তার ভাইদের ভালোবাসতে পারে না, এবং সে নাওয়াকে মারতেই যাচ্ছিল। তখনই হঠাৎ করে পেছন থেকে ইউতা চলে আসে আর চোজো কোনো রিয়্যাক্ট করার আগেই তাকে এক ঘুষিতে অজ্ঞান করে দেয়। এখানে ইউতা ইউজির বডিও নিয়ে এসেছিল। নাওয়ার অবস্থা দেখে ইউতা বলে তার অবস্থা নিশ্চয়ই যন্ত্রণাদায়ক, যার জবাবে নাওয়া বলে আমাকে ছোট করে দেখবে না, আর তখনই সে রক্ত বমি করে। প্রথমে এটাকে কোনো বিষ মনে করলেও নাওয়া বুঝতে পারে চোজো কোনো মানুষ নয়, তাই তার এত পরিমাণে রক্ত আছে। আর এখন চোজোর রক্ত নাওয়ার শরীরে প্রবেশ করায় তার শরীর তা বের করে দিচ্ছে। এরপর ইউতা তার রিভার্স কার্স টেকনিক দিয়ে নাওয়াকে সুস্থ করার প্রস্তাব দেয়, যার বদলে হায়ার আপদের কাছে তাকে ইউজির মৃত্যুর খবর পৌঁছে দিতে হবে। এরপর আমরা ইউজির একটি ভিশন দেখতে পাই, যেখানে তাকে শিশু অবস্থায় দেখা যায়। এখানে ইউজির বাবা জিনকেও দেখা যায়, যাকে ইউজির গ্র্যান্ডপা ওয়াসুকে বলছিলেন তোমাকে সেই মেয়ের থেকে দূরে থাকতে হবে, না হলে তুমি মারা যাবে। জবাবে জিন বলে ইউজির সামনে এমন কথা বলো না, তুমি জেনে অবাক হবে বাচ্চারা কতটা মনে রাখতে পারে। তখন ওয়াসুকে বলেন আমি জানি তুমি সবসময় একটা সন্তান চেয়েছিলে, কিন্তু কাউরি মারা যাওয়াতে। আর ওয়াসুকে তার কথা শেষ করার আগেই সেখানে একজন মহিলা চলে আসে, যে ওয়াসুকেকে জিজ্ঞেস করে কি হয়েছে বাবা। আসলে এই মহিলা ইউজির মা কাওরি ছিলেন, আর আমরা তার মাথাতেও সেই একই ধরনের দাগ দেখতে পাই যা নকল গেটো অর্থাৎ কেনজাকুর মাথায় আছে। এখন যদি আপনারা এই সম্পর্কে জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, তবে চেষ্টা করবেন যারা মাঙ্গা পড়েনি তাদের স্পয়লার না দিতে। আর ভিডিওটি যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। এই ভিশন এখানেই শেষ হয় আর ইউজিও চোখ খোলে। ইউজির পাশেই আমরা ইউতাকে বসা দেখি, যে প্রথমে চুপ করে থাকলেও ইউজিকে জেগে উঠতে দেখে বলে থ্যাংক গুডনেস তুমি বেঁচে আছো। তারপর সে ব্যাখ্যা করে কিছু মাস আগে গোজো সেন্সে আমার সাথে দেখা করতে এসেছিলেন আর তোমার খেয়াল রাখতে বলেছিলেন, তাই তোমার সাথে লড়াই করার শুধু নাটক করছিলাম। গোজো তাকে বলেছিল যদি আমার কিছু হয়ে যায় তাহলে ইউতা তুমি ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের খেয়াল রাখবে, তবে হাকারি নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। জবাবে ইউতা বলে আপনার আবার কি হতে পারে, মেয়ে নিয়ে সমস্যা? গোজো বলে তুমি দুষ্টমি শিখে গেছো ইউতা, যার জবাবে ইউতা বলে আপনার কিছু হবে তা আমি ভাবতেও পারি না। তখন গোজো এই কথার জবাব না দিয়েই বলে ইউজি ইতাদোরির বিশেষ খেয়াল রাখতে হবে, তাকেও তোমার মতোই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যার পর গোজো মিগেল কেমন আছে জিজ্ঞেস করলে ইউতা বলে সে বলেছে আপনার সাথে দেখা করতে চায় না, যা গোজোকে কনফিউজ করে দেয়। এদিকে বর্তমানে ফিরে ইউতা ইউজিকে মারার নাটক করেছিল, কারণ যদি সে না আসতো হায়ার আপরা অন্য কাউকে পাঠাতো যে আসলেই ইউজিকে মেরে ফেলতে পারতো। আর হায়ার আপরাও বোকা নয়, এখানে আসার আগে ইউতাকে হায়ার আপদের সাথে বাইন্ডিং ভাও নিতে হয়েছে, যাতে ইউতা মিথ্যা বলে এখানে না আসতে পারে। তাই ইউতা ইউজিকে সত্যিই হত্যা করেছিল। ইউজি জিজ্ঞেস করে তাহলে আমি কিভাবে বেঁচে আছি? জবাবে ইউতা বলে রিভার্স কার্সড টেকনিকের কারণে। ইউজির হার্ট থামার সঙ্গে সঙ্গে ইউতা তার উপর রিভার্স কার্স টেকনিক ইউজ করেছিল, যার ফলে হায়ার আপদের সাথে করা বাইন্ডিং ভাও পূরণ হলো আর ইউজিও জীবিত থাকলো। ইউতা জানতো এটা কাজ করবে, কারণ ইউজি এর আগেও মরে জীবিত হয়েছিল। আর ইউতা পজিটিভ এনার্জি দিয়ে অন্যদের হিল করতে পারে, এটা বেশি মানুষ জানে না। যদিও একদিন না একদিন হায়ার আপরা এটা জেনে যাবে, তবে আপাতত এই কেওটিক পরিস্থিতির কারণে তারা মনে করবে ইউজি আসলেই মারা গেছে। ইউজি জিজ্ঞেস করে তুমি আমার জন্য এত দূর কেন গেলে? জবাবে ইউতা বলে আমি যাদের কেয়ার করি তারা তোমার কেয়ার করে। আমার কাছেও এক সময় অনেক ভয়ঙ্কর এক পাওয়ার ছিল, যা আমি মনে করেছিলাম আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আসলে তা আমি নিজের উপর নিজেই এনেছিলাম। কিন্তু তোমার পাওয়ার তোমার নিজের না, তাই এতে তোমার কোনো দোষ নেই। তবে ইউজি বলে এটা কার দোষ সেটা বিষয় না,
আমি অনেক মানুষকেই হত্যা করেছি। তবে সে আর কিছু বলার আগেই মেগুমি চলে আসে আর ইউজিকে জুজুৎসু হাইয়ে নিয়ে যেতে চায়। সে বলে এখন সেখানকার ব্যারিয়ার দুর্বল হয়ে পড়েছে, তাই তোমার ফেস কেউ না দেখলে কোনো সমস্যাই হবে না, আমরা সেখানে অন্যদের সাথে দেখা করব। তবে ইউজি মেগুমিকে থামতে বলে, কারণ এতগুলো মানুষের মৃত্যু মেনে নেওয়ার মতো না। ইউজি এর জন্য নিজেকে দোষ দেয়, যার জবাবে মেগুমি বলে এতে আমাদেরও দোষ আছে, তুমি হাল ছেড়ো না, আমরা হিরো নই, আমরা জুজুৎসু সর্সারার, আমাদের কেউই বুঝবে না, তাই আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। ইউজি মনে মনে মেগুমির কথায় একমত ছিল না, কারণ সে মনে করে তার সাথে থাকলে মেগুমির ওপর বিপদ আসবে। যারা মাঙ্গা পড়েছেন তারা জানেন আসলে একটা আসবে। যাই হোক, স্পয়লার না দেই। তখন মেগুমি ইউজিকে মনে করিয়ে দেয়, তোমার উদ্দেশ্য তো মানুষের জীবন বাঁচানো ছিল, তাহলে শুরুটা আমার জীবন বাঁচিয়েই করো। ইউজি একটু অবাক হলে মেগুমি ব্যাখ্যা করে কামোনোরিতোশি বা কেনজাকু একটি ব্যাটেল রয়্যালের মতো খেলা শুরু করে দিয়েছে, যেখানে জুজুৎসু সর্সারাররা একে অন্যকে মারতে পারবে, যার নাম হলো কালিং গেম। আর মেগুমির বোন সুমিকিকে এই খেলায় টেনে আনা হয়েছে, তাই মেগুমি ইউজির সাহায্য চায়। এরপর কালিং গেমের রুলগুলো দেখানো হয়, যেমন সকল প্লেয়ারের 19 দিনের মধ্যেই যে কোনো একটি কলোনিতে ঢুকে গেম জয়েন করতে হবে, প্লেয়াররা অন্য প্লেয়ারদের মেরে পয়েন্ট সংগ্রহ করবে, কেউ কোনো রুল ভাঙলে তার কার্স টেকনিক কেড়ে নেওয়া হবে যাতে তাদের মৃত্যু হবে, আর কোনো প্লেয়ার একটি নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট পেলে সে নিজস্ব কোনো রুল যোগ করতে পারবে। তাছাড়া 19 দিনের মধ্যে কারো পয়েন্ট না বাড়লে তাকেও মেরে ফেলা হবে। এরপরে ইউজি ইউতার কাছে প্রকাশ করে সুকুনা মেগুমিকে নিয়ে কিছু একটা প্ল্যান করছে। আমাকে শিবুয়াতে সুকুনার অনেকগুলো ফিঙ্গার জোর করে খাইয়ে দেওয়া হয়েছিল, যার ফলে সে আমার বডির উপর কন্ট্রোল নিয়েছিল। এখন আমার ভিতরে সুকুনার 15টি ফিঙ্গার আছে, যদি আমাকে বাকি 5টা খাইয়েও দেওয়া হয় তবুও এবার সুকুনা বের হতে পারবে না। তবুও যদি সে বের হয় তুমি আমাকে মেরে দিবে। জবাবে ইউতা বলে আমি চেষ্টা করব। এরপর ইউজি মেগুমিকে জিজ্ঞেস করে এখন তারা কি করবে। মেগুমি বলে প্রথমে আমাদের জুজুৎসু হাইয়ে ফেরত গিয়ে তেঙ্গেন সামার সাথে দেখা করতে হবে, গোজোর প্রিজন রেলমের সিল কিভাবে খুলতে হবে, আর কামোনোরিতোশি অর্থাৎ কেনজাকুর উদ্দেশ্য কি আর সে এরপর কি করবে, এইসব উত্তর আমাদের জানতে হবে, যা একমাত্র তেঙ্গেন সামাই দিতে পারবেন। ইউজি জানতে চায় ইউকি এইসব জানে কিনা, যার জবাবে মেগুমি বলে এই প্ল্যান ইউকিরই, সে জুজুৎসু হাইয়ে লুকিয়ে আছে কারণ সে হায়ার আপদের সাথে দেখা করতে চায় না। তখন ইউতা বলে তেঙ্গেন সামার ব্যারিয়ার পার করতে ঝামেলা হবে, সেখানে 1000 ডোর আছে যেগুলো সবসময় পাল্টাতে থাকে, আর শুধু একটি ডোরই টুম্ব অফ দ্য স্টারে নিয়ে যাবে যেখানে তেঙ্গেন সামা থাকেন, অর্থাৎ তারা যদি সঠিক ডোর না বাছে তেঙ্গেন সামার সাথে দেখা হবে না। ইউজি এরপর সাহস করে নোবারার সম্পর্কে জানতে চায়, কিন্তু মেগুমি কোনো জবাব না দিয়ে মাথা নত করে রাখে, যা থেকে বোঝা যায় নোবারা আর বেঁচে নেই। তখনই সেখানে চোজো চলে আসে, যে এতক্ষণ সবকিছুই শুনছিল। সে বলে আমি এই ব্যারিয়ারে ঢোকার পথ দেখাতে পারি, মাহিতো একবার সেখান থেকে সুকুনার ফিঙ্গার এবং ডেথ পেন্টিংদের চুরি করেছিল, আমরাও সেভাবেই ব্যারিয়ার ভেদ করতে পারবো। এরপর তারা জুজুৎসু হাইয়ে চলে যায়, যেখানে মাকি এবং ইউকি আগে থেকেই ছিল। মাকিকে একদমই অন্যরকম দেখাচ্ছিল, কারণ শিবুয়া ইনসিডেন্টের সময় যোগো তাকে পুড়িয়ে দিয়েছিল, তবে মাকি তার হেভেনলি প্যাক্টের কারণে বেঁচে গিয়েছে। এখানে ইউকি বলে আমি তার শরীরের দাগের ব্যাপারে রিভার্স কার্স টেকনিক দিয়েও কিছু করতে পারিনি, তুমি তোমার ফিজিক্যাল এন্ডুরেন্সের কারণেই বেঁচে গিয়েছ, তবে দুঃখের বিষয় ক্ল্যান লিডার বাঁচতে পারেননি। এরপর মাকি মেগুমিকে জিজ্ঞেস করে তেঙ্গেন সামার ব্যারিয়ার নিয়ে কি করবে, যার জবাব চোজো দেয় যে টুম্ব অফ দ্য স্টারে যেতে ফরবিডেন ভল্ট আছে, যেখানে জুজুৎসু হাইয়ের কার্সড টুলস আর অবজেক্টগুলো রাখা হয়েছে, আর সাথে আমার ভাই নোরানসো, শোওসো, তানসো, সানসো, কোৎসুসো এবং শোসোর দেহাবশেষ রাখা আছে, আমি তাদের প্রেজেন্স অনুভব করতে পারবো। তার আইডিয়া ইউকির ভালো লাগে, তবে মাকি জিজ্ঞেস করে ওইসব তো ঠিক আছে, কিন্তু এই লোকটাকে, যার জবাবে ইউজি বলে বলতে পারো আমার বড় ভাই, যা চোজোকে অনেক খুশি করে। এরপর একটি ডোরের সামনে গিয়ে চোজো বলে যে সে নিশ্চিত তার ভাইরা এখানেই আছে, যারপর তারা সেখানে প্রবেশ করে। টুম্ব অফ দ্য
স্টারের এলিভেটরের পথে জোজো তার ভাইদের যেখানে রাখা সে ওয়্যারহাউস দেখতে পায় আর সে বলে সে তার ভাইদের পরে এসে মুক্ত করবে। এলিভেটর থেকে বের হয়ে তারা এক জায়গায় রক্তের দাগ দেখতে পায়। এটা আসলে সেই জায়গায় ছিল যেখানে তোজি রিকোকে গুলি মেরেছিল। ইউকি বলে 12 বছর আগে এখানে একটা ঘটনা ঘটেছিল আর এখন বলা যায় এইসব গন্ডগোল সেখান থেকেই শুরু হয়েছে। এরপর তারা মেইন হলে প্রবেশ করে যেখানে শুধু আলো ছাড়া কিছুই ছিল না। ইউকি বলে তেঙ্গেন আমাদের রিজেক্ট করছে। আমি ভেবেছিলাম যেহেতু 6 সাইজকে সিল করা হয়েছে তাই তেঙ্গেনের সাথে দেখা করা সম্ভব হবে, যদিও সে সাধারণত এভাবে দেখা করে না। তবে ইউকি এটাও চিন্তা করে তেঙ্গেন হয়তো শুধু তাকেই রিজেক্ট করছে। তারা হতাশ হয়ে চলে যেতে নিলে তেঙ্গেন সামা তাদের পেছনে হাজির হন এবং বলেন দেখা করে ভালো লাগলো। চাইল্ড অফ জেনিন অর্থাৎ মাকি আর মেগুমি, মিচিজানের বংশধর অর্থাৎ ইউতা, কার্সড উম্ব ডেথ পেইন্টিং অর্থাৎ চোজো আর সুকুনার ভেসেল অর্থাৎ ইউজি। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল জুজুৎসু কাইসেন সিজন 3 এর সেকেন্ড এপিসোডের এক্সপ্লেনেশন। আশা করি ভালো লেগেছে। এখন আমি অফিসে ব্যস্ত থাকায় ভিডিও আগের মতো দিতে পারি না, তবে আমি এই সপ্তাহে আরও একটি ভিডিও পাবলিশ করব। তাই কমেন্টে তাড়াতাড়ি জানাবেন জেজেকে সিজন 3 এর পরের পর্বটি কি পরের ভিডিওতে দেখতে চান, নাকি দ্য ডেইলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং, যা আমার চ্যানেলের সবচেয়ে পপুলার সিরিজ, তার এপিসোড নাম্বার 6 এর এক্সপ্লেনেশন এত মাস পর দেখতে চান। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবেন যাতে আমি আরো তাড়াতাড়ি ভিডিও বানাতে মোটিভেশন পাই। আর এতদূর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা আরো অনেক অ্যানিমে এক্সপ্লেনেশন আনতে চলেছি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।